আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে বাংলাদেশের এই অবস্থায় আর 3 দিন পর আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই দিবসটি আমরা জানি যে 25শে মার্চের কালো রাত্রি, অপারেশন সার্চ লাইট বাঙালি জাতিকে পুরোপুরি পরাধীন করে দেওয়ার যে আহ পাক বাহিনী তৎকালীন পশ্চিম পাকিস্তানের পরিকল্পনা এবং নিরস্ত্র মানুষকে, ঘুমন্ত মানুষকে নির্বিচারে হত্যা করা, যে অপারেশনটার তার নাম তারা দিয়েছিল অপারেশন সার্চ লাইট। সো এই দিনটি আমাদের শোকের দিন, একাধারে আমাদের আনন্দেরও দিন। কারণ এই দিনটিতেই আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়েছেন, বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, আমরা আমাদের দেশকে স্বাধীন করেছিলাম। তো এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? এই 2025 সনে এসে স্বাধীনতার 54 বছর পর বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে? আমরা এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসের গুরুত্ব। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি সেই মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের বাঙালি জাতির সাথে, আমাদের বাঙালির একজন বন্ধু, মিত্র, এবং আমাদের মুক্তিযুদ্ধে তিনি সরাসরি সাংবাদিক হিসেবে খবর আদান প্রদানের মধ্য দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। তিনিও বলা যায় একজন মুক্তিযোদ্ধা। আহ তিনি হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক, আমাদের প্রিয় মানস ঘোষ। মানসদা, দাদা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। নমস্কার, আপনি কেমন ধন্যবাদ। আছেন? আমাকে এর জন্য ধন্যবাদ। আপনারা আমাকে ডেকেছেন, তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দাদা, আপনি তো জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা এখন কিরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। এটাও হয়তো শুনে থাকবেন যে আমাদের যে 26শে মার্চে যে কুচকাওয়াজ হয়, সেই কুচকাওয়াজটা হচ্ছে না। যেটা 16ই ডিসেম্বরে হয় সেটাও হয়নি। তো আমরা যে বুঝতে পারছিলাম হবে না, কারণ মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেওয়া, মুছে ফেলার একটা যে প্রক্রিয়া চলছে, এটা তারই একটা অংশ। তো এই পরিপ্রেক্ষিতে আপনার কাছে জানতে চাই যে 1971 সালে 25শে মার্চে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করলো। 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেলাম। এবং যেই স্বাধীনতা পেতে আমাদেরকে আমাদের বন্ধু রাষ্ট্র, মিত্র রাষ্ট্র ভারত পুরোপুরি সহায়তা দিয়েছে, এবং তাদের সহায়তা না পেলে হয়তো এই যুদ্ধ আরো বিলম্বিত হতো, আরো রক্তক্ষয় হতো। এই অবস্থায় এসে আপনি নিজে একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি, মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে, আজকের প্রেক্ষাপটটাকে আপনি আহ, কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণ কি, দাদা? দিদি, আমি একটা কথা বলি। রাইট এট আউটসেট, শুরুতেই বলে রাখি যে সাংঘাতিক আমার ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে, আপনাদের এই টক শোতে এসেছি। কেননা যে ধরনের কাণ্ড কারখানা বাংলাদেশে ঘটছে, এ একেবারে অবিশ্বাস্য। স্বপ্নেও ভাবতে পারিনি যে বাংলাদেশে এর এই ধরনের ঘটনা ঘটবে। বাঙালির কি এমন ঘটলো মনস্তত্ত্বে যে এই ধরনের একেবারে 360 ডিগ্রি ঘুরে গেল, ঘুরে গিয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল আজকের দিনে, সেই পাকিস্তানের সাথে জোট করার জন্য একেবারে বাংলাদেশের এক বিরাট অংশ একেবারে খুবই উদ্গ্রীব। হ্যাঁ, তাদের সাথে সব পুরনো যে বিচ্ছিন্ন হওয়ার যেসব যোগাযোগ ছিল সেগুলোকে আবার পুনঃস্থাপন করতে তারা খুবই আগ্রহী। এসব দেখে অবাক হয়ে যায় যে পাকিস্তান যে 30 লক্ষ মানুষকে যে হত্যা করেছিল, 2 লক্ষ মা বোনেদের যে তাদের ইজ্জত নষ্ট করেছিল, এসব কথা ভুলে গেল বাঙালি। কি 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 কোথায়, কি কারণে?
কি কারণে এইসব হলো ঘটলো, আমি তো এখনো নিজেকে আমি মেলাতে পারছি না, কিছুতেই মেলাতে পারছি না। আমার যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা অবশ্য বেশিরভাগ বেশিরভাগ মানুষই গত হয়েছেন, ওপরে চলে গেছেন, কিন্তু যারা এখনো বেঁচে আছেন তাদের সাথে যখন ভাবি, তারা বলে যে মানুষবাবু কিছুতেই মেলাতে পারছি না। তো কেন এটা ঘটলো? উম, তার কারণ অবশ্য আমাদের সকলেরই কিছু কিছু জানা। একটা কারণ হচ্ছে যে উম, বঙ্গবন্ধু যেভাবে আহ, আহ, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় চার নেতা, তাদের উনি যেভাবে কোণঠাসা করে দিয়ে খন্দকার মোশতাককে এগিয়ে দিয়েছিলেন, মানে এগিয়ে রেখেছিলেন সবকিছুতে। এবং উনি তো এটা জানতেন যে উনি ওকে বলতেন রিয়াকশনারি নেতা। হ্যাঁ, খন্দকার মোশতাককে, তাকে তিনি যেভাবে আহ, গুরু গুরুত্বপূর্ণ সব পদ, মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সব পদ দিয়ে তাকে যেভাবে তুলে ধরেছিলেন, আজকে যা দেখছেন তারই ফল আজকে আমরা দেখছি বাংলাদেশে যা ঘটছে, অনেকটা তারই ফলাফল। তিনিই ছিলেন যিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন আপনি পাকিস্তানে যান, পাকিস্তানের সাথে আমাদের পুনঃস্থাপন করতে হবে যোগাযোগ, এবং আমাদের কেউ কখনো পার্মানেন্ট শত্রু, কেউ পার্মানেন্ট মিত্র থাকতে পারে না। এবং বঙ্গবন্ধু এটা গিলেও ছিলেন, গিলে উনি মানে লাহোরে চলে মোশতাক গেলেন। না, লাহোরে চলে খন্দকার মোশতাক। খন্দকার মোশতাক, জি। খন্দকার মোশতাক চলে গেলেন, যদিও তাকে অনেকে বলেছিল। আজকে আমার একজনের কথা খুব মনে হয়, তিনি হচ্ছেন ন্যাপ মুজাফফর দলের সভাপতি, প্রফেসর মুজাফফর। যেদিনকে মুজিব শেখ মুজিব লাহোরে যাওয়ার ঘোষণা হলো যে তিনি মার্চ মাসে যাবেন লাহোরে, তো ওআইসি মিটিং অ্যাটেন্ড করতে, ইসলামিক কনফারেন্স অ্যাটেন্ড করতে, সেদিনকে আপনার প্রফেসর মুজাফফর বলেছিলেন যে মানসবাবু, বাংলাদেশের ইতিহাস বদলে যাচ্ছে, আজ থেকে আপনাকে লিখে রাখুন। উনি আমাকে বলেছিলেন। এটা আমি আমার আগামী বইতে আহ, মুজিব ব্লান্ডার লিখেছি। হম উল্লেখ করেছি বই, তার যে মন্তব্য, তার যে ভবিষ্যৎবাণী, সেটা উনি পরিষ্কার বলেছেন। কে বলেছিলেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাস, ভবিষ্যৎ ইতিহাস বদলে যাবে, এবং এমন ভাবে বদলাবে যে আমরা বুঝতেও পারবো না। হ্যাঁ, কিছুই এ করতে পারবো না। তো আজকে প্রফেসর মুজাফফরের সেই কথাটা কানে এখনো বাজে, কানে বাজে। আহ, উনি আর আলী আকসাদ, বাংলাদেশ পিস কাউন্সিলের সভাপতি ছিলেন, তারা দুজনেই বলেছিলেন, কিন্তু আরো জোর সোরে বলেছিলেন প্রফেসর মুজাফফর, যে বাংলাদেশের ইতিহাস বদলে যাচ্ছে। আজকে ইজ দ্য টার্নিং, ওই এক্সাক্ট কথা হচ্ছে টার্নিং পয়েন্ট। বঙ্গবন্ধুর পাকিস্তানে যাওয়াটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ, মুক্তিযুদ্ধ পেছনে চলে যাবে মানসবাবু, এবং দেখবেন যে পাকিস্তান আবার সামনে চলে আসবে, এবং মানুষ পাকিস্তানপন্থী, পাকিস্তান প্রেমী হয়ে পড়বে। এবং এক্স্যাক্টলি আজকে যা ঘটছে বাংলাদেশে, ঠিক তারই তার কথার সেই প্রতিফলন আমি দেখতে পাচ্ছি। হুম। তো এইগুলো এইগুলো সব আমি আমার বইতে আগামী বইতে আমি এগুলো উল্লেখ করেছি বিশদভাবে। এবং শুধু উনি না, আরো অনেকে ছিলেন, কিন্তু প্রফেসর মুজাফফর এবং আলী আকসাদের বক্তব্যটা আমি আজকে কানে বাজে, দারুণ ভাবে কানে বাজে। হম। তো আমাকে যেটা সবচেয়ে অবাক করে, আহ, যে প্রফেসর ইউনুস, তিনি একটা এজেন্ডা নিয়ে কিভাবে আহ, একেবারে মানে খুব সন্তর্পণে এগিয়ে, মানে আস্তে 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 উনি একটা ব্লু প্রিন্ট তৈরি করলেন। এবং সেই ব্লু প্রিন্ট মতন, যার প্রধান উদ্দেশ্য ছিল যে মুক্তিযুদ্ধর যেসব অর্জনগুলো, সেগুলোকে একেবারে দেশ থেকে বিতাড়ন করা, মুছে ফেলা, এবং সেগুলোতে তিনি অনেকটাই সক্ষম হয়েছেন। এবং এবং
এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। 32 নম্বরে যখন বাড়ি ভাঙা হচ্ছে, আমি তখন ভাবলাম যে আর কিছু না হোক, যে কিছু লোক তো এসে তার করবে, কি বলে, প্রতিবাদ করবে। কেউ এলো না। ঠিক অনেকটা যেমনি আপনার 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর কেউ আসেনি, কেউ আসেনি। সব এড়িয়ে চলেছে। হম। যারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা এর সময় শাসনকালে যেসব ব্যবসায়ীরা বলতো আমরা একেবারে আপনার জন্য প্রাণপাত করে দেবো, আপনার পাশে আছি, আমি সব সময় আছি, তারা আজকে কোথায়? কোথায় তারা? সব হচ্ছে ধান্দাবাজের দল, সব ধান্দাবাজি করে এখন সব সটকে পড়েছে। এবং এখন শুনি তারাই এখন ইউনুসের প্রধান ফাইন্যান্সিয়ার। টাকা কড়ি সব তারাই জোগাচ্ছে এইসব ছেলেদের, এইসব বিপথে চলে যাওয়া সব, যেসব আহ, এইসব সমন্বয়ক আছে তাদের টাকা কড়ি এরাই জোগাচ্ছে, হেলিকপ্টার দিচ্ছে এখান থেকে ওখানে যাবার, গাড়ি জোগাচ্ছে। এটা এটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। দিদি, আমি বিশ্বাস করুন, আমি স্তম্ভিত, স্তম্ভিত আন্ডারস্টেটমেন্ট আমি বলবো। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে কেমন করে এসব সম্ভব হলো, কেমন করে সম্ভব হলো। কেউ কোনো প্রতিবাদ নেই। এটা ভয়, শুধু ভয়ের না, আমার মনে হচ্ছে বাঙালি বোধহয় এটা ইভেনচুয়ালি মেনেও নেবে। এবং আজকে তো ঠিক এটা তো বলতে কোনো দ্বিধা নেই আমার, যে বাংলাদেশ এখন পুরোপুরি জঙ্গিদের হাতে চলে গেছে। হিজবুত তাহবির, হিজবুত তাহবিরের লোকেরা আপনার 700 থানা লুট করেছিল। 700 থানার আর্মানি থেকে অস্ত্রশস্ত্র লুট করেছে, হাজার হাজার অস্ত্র তাদের হাতে এখন আছে। কোনো সরকার এখন, যদি কোনো ইলেক্টেড সরকারও আসে, তারাও এদের সাথে জুঝে উঠতে পারবে না। মিলিটারি পারবে কিনা সন্দেহ। আপনার মনে আছে কিনা জানি না, নরসিংদীতে যখন আহ, নরসিংদী জেল যখন এই ইয়ে মুভমেন্টটা চলছে গত জুলাই মাসে, নরসিংদী জেল এরা হিজবুত তাহরীরের লোকেরা গিয়ে আহ, ভেঙে ফেললো, ভেঙে ফেলে আর্মারি থেকে সব সাবমেশিন গান ওরা দখল নিল, এবং সাবমেশিন নিয়েছে। গান নিয়ে আর্মড পুলিশের সাথে দু রাত্রি যুদ্ধ করেছিল। চিন্তা করতে পারেন? তো এখন তাদের হাতে হাজার হাজার অস্ত্র, হাজার হাজার রাউন্ড গুলি, এবং আহ, সবই ইউনুসের মদতে হচ্ছে। এতে আমার কোনো দ্বিধা নেই বলতে। উম, ইউনুস, আহ, জানি না, বাঙালির, আপনার উপরের বাঙালির কাছে মনে হয় উনি একজন বিরাট ব্যক্তিত্ব, কিন্তু আমার কাছে উনি অতি নিম্নমানের একজন উম, বিকৃত মনস্কর মানুষ, আমার মতে, আমার মতে, আমার মতে। দাদা, আমি এই যে আমি ওনাকে 1983 সালে প্রথম মিট করি, যখন তার গ্রামীণ ব্যাংক উনি লঞ্চ করেছেন, এবং সেটা নিয়ে প্রচুর বাংলাদেশের কাগজে, ঢাকার কাগজে লেখালেখি হচ্ছে। আমাদের তখন হাই কমিশনার ছিলেন আইপি খোসলা। তিনি বললেন, মানুষ একটু গিয়ে দেখো তো, এখানে এক চট্টগ্রামের এক প্রফেসর, সে এক গ্রামীণ ব্যাংক করেছে, করে গরিব লোকেদের সব ঋণ দিচ্ছে, দিয়ে তাদের বলছে যে তাদের নাকি অনেক মঙ্গল হচ্ছে। তুমি গিয়ে খোঁজ খবর নাও তো। আমি তার সাথে দেখা করার আগে অনেকের সাথে, অনেক সম্পাদক, ঢাকার সম্পাদক, লিডিং সম্পাদকদের সাথে দেখা করেছে, তার মধ্যে একজন হচ্ছেন মতিউর রহমান, আমার প্রথম আলো। তাকে আমি জিজ্ঞেস করছিলাম, দাদা এই ভদ্রলোক কেমন কাজ করছেন? উনি বললেন, যত কাজ করছে তার চেয়ে বেশি ঢাকঢোল পেটাচ্ছে বেশি। হুম। কতটা গরিবত্ব উনি ইয়ে করতে পেরেছেন, ঘোচাতে পেরেছেন গ্রাম বাংলায়, সেটা ইটস কোয়েশ্চেনেবল ম্যাটার। হুম। তা তা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু সেই সেই মতিউর রহমান হচ্ছেন এখন তার ডান হাত। হ্যাঁ, তিনি হচ্ছেন তার ডান হাত। এবং তার সব ধরনের পাবলিসিটি উনি, তার ইনচার্জ, এবং তিনি সেগুলো দেখেন, এবং তার পরিচালনায় এগুলো সব ক্যারি আউট হচ্ছে। হ্যাঁ, বলুন দিদি, অন্য।
হ্যাঁ, এটাই প্রশ্ন। আমি আমি ওইটাই যে বাঙালি মেনেও নেবে, মানে দেখেন আপনি যে ইউনূস সরকার মানে স্বাধীনতা সবকিছু কিন্তু মুছে দিচ্ছে, 32 নম্বর ভেঙে ফেলা হলো, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, এমনকি দেশের নাম পরিবর্তন করারও তারা প্রস্তাব দিয়েছে। তো গতকালকে সিপিবি অফিস অ্যাটাক করার কথা ছিল, যদিও অনেক পাহারা টাহারায় এটা করতে পারে নাই, আসে নাই কেউ, মবরাও হয়তো এখন আর ওভাবে আসছে না। তো কিন্তু 32 যখন ভেঙে ফেলা, কিন্তু আগের দিনই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছিল তারা 32 ভেঙে ফেলবে। তো সেরকম ভাবে কিন্তু কোনো প্রতিবাদও আসে নাই, যেটা আপনি বললেন। তো এখন যদি এরকম চলতে থাকে, হুম, তাহলে তো সবকিছু তারা আসলে, আমরা তো স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বলে 71টাই থাকবে না, 71টাই মনে হয় ক্যালেন্ডার থেকে সরে যাবে। এইটাকে মানে এটা আপনার কি মনে হয়, এরকম কি উম, আপনার এটা তো বিশ্লেষণ কি মুছে বলে একজন অভিজ্ঞ মানুষ হিসেবে? অলরেডি মুছে দিয়েছে, অলরেডি মুছে দিয়েছে। কালকে আহ, ওই কাগজে কিছু লেখা হয়েছিল সিপিবি অফিসের ওপর হামলা হতে পারে বলে। জি। চক্ষু লজ্জার খাতিরে কিছু পুলিশ টুলিশ মোতায়েন করেছিল, আদারওয়াইজ ওরা আপনার চাইছিল যে সিপিবি অফিসটা উঠে যাক। কেননা সিপিবি কে এখন ওরা আওয়ামী লীগের দোসর, স্বৈর স্বৈরাচারী দোসর হিসেবেই ওরা দেখে। হ্যাঁ, সিপিবি কে ওরা অন্য কোনো চোখে দেখে না। তারা জানে যে সিপিবি, ন্যাপ তো উঠেই গেছে, ন্যাপ মুজফ্ফর, সিপিবি এখনো টিকে আছে। তো এটাকে যদি ওর মূল হেডকোয়ার্টারটাকে যদি ভেঙে তুলে দেওয়া ফেলা যায়, ওটা কিন্তু একটা ঐতিহাসিক বাড়ি। আপনার মনে আছে কিনা জানি না, এই পুরানা পল্টনের ওই সিপিবির হেড অফিসটা হচ্ছে একটা ঐতিহাসিক বাড়ি, এক বিরাট ইতিহাস আছে। উম, 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 বিরাট গৌরব গৌরবের ইতিহাস একটা আছে। তো সেটাকে যদি ওরা মুছে দিতে চায়, সেটাও পারবে, করতে করতে পারবে। ওরা যদি করতে চায় করতে পারে, দে ক্যান ডু এনিথিং নাও। এবং আমার তো একটা ভয় যে এ, ভয় হচ্ছে যে আর যদি এর আর 2-3 মাস যদি ক্ষমতায় থাকে ইউনুস, আপনার সব কিছু সব কিছু মুছে দেবে, সব কিছু মুছে দেবে। একটিও মুক্তিযোদ্ধাকে বাঁচিয়ে রাখবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস তো মুছেই গেছে, যাচ্ছে আস্তে আস্তে। একটা মুক্তিযুদ্ধকে আবার একটা বিরাট, এবং যত বুদ্ধিজীবী আছে, আমি বলছি আপনাকে, যত মুক্তিযুদ্ধের পক্ষে যেসব বুদ্ধিজীবী আছে তাদের সেই যে রায়ের বাজারের মতন তাদের কচুকাটা করে বডি ফেলে দেওয়া হবে। হুম। তারা তারা আর সেই 71-এর ভুল করবে না আর। হ্যাঁ, যেটা করেছিল জামাত আর হিজবুত তাহরীর, সেই 71-এর ভুলটার রিপিট করবে না তারা একেবারে। আই এম অ্যাবসলিউটলি সার্টেন। এবং আমার যেসব বন্ধু বান্ধব আছেন তারা এই কথাটাই আমাকে বারবার এই ভয়ের কথাটাই বারবার বলছেন যে মানুষবাবু, আমাদের ভয় হচ্ছে যে আমরা বেঁচে থাকতে পারবো তো, বেঁচে থাকতে পারবো তো। মানে কি করুণ ভাবে তারা বলেন, আমি ভাষায় আপনাদের বর্ণনা করতে পারছি না। মানুষও বেঁচে থাকতে পারবেন তো। আমি যার ফলে কি ওনাদের রোজ ফোন করি, দাদা সব ঠিক আছে তো, এই বলে ওদের রিয়েশিওর করে বলি, দাদা সব ঠিক আছে তো, আপনারা ভালো আছেন তো। তো ওরা আপনার ফোনের জন্য আমরা অপেক্ষা করি। দিস ইজ দেয়ার সেন্টিমেন্ট, দিস ইজ দেয়ার সেন্টিমেন্ট। হম। উম, হ্যাঁ সব। দাদা, মানে পরিস্থিতি তো আসলে এরকমের দিকেই যাচ্ছে। আমার কাছে আরো একটা জিনিস মনে হয়, সিপিপি হচ্ছে আমরা যাই বলি, সিপিপি কিন্তু এখনো একটা, আমরা ধরি যে প্রগতিশীলতার চর্চা তাদের উদীচী আছে। আহ তাদের বাঙালিয়ানাটা ধরে রাখার একটা, তাদের রাজনৈতিক দলের একটা কর্মসূচিরও একটা অংশ। সবগুলো সবকিছুকেই বোধহয় এখন এই উগ্র মৌলবাদী গ্রুপটা পছন্দ করছে না, যদিও সিপিবির একটা বড় অংশ কিন্তু জুলাই অগস্টের আন্দোলনে ছিল দাদা, আপনি জানেন। খুবই ছিল। ছিল। ওরা তো পথভ্রষ্ট হয়ে সব নানান সময় নানান রকম কাজ করেছে। জি। সিপিবির সিপিবির পলিটিক্সটা আমি সত্যি বিশ্বাস করুন আমি বুঝতে পারি না। কখন যে প্রো আওয়ামী লীগ, কখন যে অ্যান্টি আওয়ামী লীগ করতে গিয়ে তারা বারবার বিপথে চালিত হয়েছে। আহ, যারা প্রগতিশীল সমাজকে, বাংলাদেশের প্রগতিশীল সমাজকে ভুল রাস্তা দেখিয়েছে, যার ফলে কি আজকে অনেকটা কোনো প্রগতিশীল মানুষকে আপনি বাংলাদেশে খুঁজে পাওয়া বেশ আজকে দুষ্কর ব্যাপার। এটা সিপিবির একটা বিরাট অবদান।
দাদা, আম, এই বিষয়ে ডক্টর ইউনূসকে যেমন আপনি আসলে অনেক সেই 86 সাল থেকে বা 84 সাল বললেন না, তখন থেকে চেনেন, জানেন আর তিরাশি কি ওনার তিরাশি সাল। সম্পর্কে। 83 সাল থেকে, তখন হুম। থেকে তাকে আপনি জানেন তার সম্পর্কে। তো এই তিনি আমাকে ভদ্রলোকের সব। তিনি আমাকে শুনুন, আমি আমি আসল কথাটাই আপনাকে বলতে ভুলে গেছি। জি। তিনি আমাকে তখন বলেছিলেন, সেটা আমি ওনার গ্রামীণ ব্যাংকের কথা বলতে গিয়ে এই জিনিসটা আমি আমার লেখায় লিখতে পারিনি। তখন আমি ফিরে এসে স্টেটসে একটা বিরাট লেখা লিখেছিলাম ওনার গ্রামীণ ব্যাংক নিয়ে, যার ভিত্তিতে তিনি পরে রিমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ডটা পেলেন। হ্যাঁ, রিমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ডটা পেলেন ওই আমার রিপোর্টের ভিত্তিতে। তার একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল রিমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পাওয়াটা। উনি সেটা 1984 সালে পেলেন উনি। হ্যাঁ, কিন্তু তারপরে উনি একবারও আমার সাথে কিন্তু যোগাযোগ করেননি, একবারও যোগাযোগ করেননি। মানে এতটাই উনি কি বলছিলাম যেন, হ্যাঁ, তিনি কথায় কথায় আমাকে বলেছিলেন। আমি বললাম, আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেন গ্রামীণ ব্যাংকের কাজ শুরু করলেন। উনি বললেন আমরা তো পাকিস্তান ভেঙে তো বাংলাদেশ হয়ে তো ভুলই হয়েছে, ভুল করা হয়েছে। আর এখন এখন যা বাংলাদেশে যা গরিবি, সেই গরিবিটা পাকিস্তানের গরিবের চেয়ে 10 গুণ বেশি। যদি বলি 100 গুণ বেশি তো কম বলা হবে। দ্যাট ওয়াজ হিজ সেন্টিমেন্ট। তখন আমি ওটা ধরতে পারিনি। তখন আজকে আমার ওটা আমার নোটে আমি খুঁজে দেখছিলাম, নোটে ওটা লেখা আছে। এবং ওটা খুঁজে আমি এটা এখন সব জায়গায় লিখছি, যে মানুষটা কিন্তু কতটা পাকিস্তানি ছিলেন সেটা তার কথায় সেদিনকেই প্রকাশ পেয়েছিল, কিন্তু আমি সেটা ধরতে পারিনি সেদিনকে। হুম, হুম। এই জায়গাটাতে উনি বলেন, দাদা, হ্যাঁ, একটা মানে শুরুর দিকে যখন নাকি ভদ্রলোক এসলেন, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হয়ে এসলেন, তখন যখন এগুলো হচ্ছিল তখন মানে অনেক সাধারণ মানুষও মনে করছিল যে যেহেতু শেখ হাসিনা উনাকে, ওনার সাথে শেখ হাসিনা ওনার সময় ওনার দুর্নীতির মামলাগুলো কোর্টে যাচ্ছিল, নানা কিছু হচ্ছিল। তো শেখ হাসিনার উপর রাগ করে উনি বোধহয় এরকম কিছু করছেন, এরকম একটা মানে ধারণা অনেকের ছিল। এবং শেখ হাসিনা বোধহয় তখন সে ডক্টর ইউনূসকে বুঝতে পেরেছিলেন, যেটা আমরা আসলে সাধারণ বাঙালি বুঝতে পারিনি। এটা কিন্তু, এটা তাহলে কি শেখ হাসিনার উপর শুধু রাগ নয়, আসলে তার পাকিস্তান প্রীতি বা উনি মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, এরকম কি? একেবারে একেবারে উনি সাংঘাতিক ভাবে অ্যান্টাই মুক্তিযুদ্ধ, সাংঘাতিক ভাবে অ্যান্টাই মুক্তিযুদ্ধ। পাকিস্তান প্রীতি তার অপরিসীম, জি। অপরিসীম। পাকিস্তানের প্রতি তার ভালোবাসা অপরিসীম। যার জন্য দেখলেন না যে প্রথম 1 সপ্তাহের মধ্যেই বললেন যে পাকিস্তানের সব মিলিটারি অফিসারদের পাঠিয়ে দিলেন, সব জেনারেল টেনারেলদের পাঠিয়ে দিলেন। তারপর বললেন যে পাকিস্তান থেকে জাহাজ আসতে দিলেন, এবং বললেন যে কোনো জাহাজের কোনো হবে না, কাস্টমস সার্চ হবে না। স্যার, এইগুলো হ্যাঁ। এগুলো তো এগুলো তো সবই তার লক্ষণ, সবই তার লক্ষণ। পাকিস্তানের সাথে উনি পাকিস্তান প্রীতি তার অসীম প্রীতি, অসীম প্রীতি। উম, এবং তিনি তো আমাকে বলেছিলেন যে পাকিস্তান ভেঙে ভুল হয়েছে, বাঙালির ভুল হয়েছে, বাঙালি মুসলমানের। হিজ এক্সাক্ট ওয়ার্ডস ওয়্যার বাঙালি মুসলমানের ভুল, ক্ষতি হয়েছে, বাঙালি মুসলমানের ক্ষতি হয়েছে। এবং সেই জন্যই উনি এই গ্রামীণ ব্যাংকটা করছেন। মানে ওনার হয়েছে যে এক তো উনি অ্যান্টি, মানে মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক, তার উপর উনি আহ শেখ হাসিনার সাথে একটা ব্যাপার, সবকিছু মিলিয়ে উনি যখন সুযোগটা পেয়েছে, উনি এখন মোক্ষম চালগুলো চালছে যেন আমাদের মুক্তিযুদ্ধ বিলীন হয়ে যায়। কারণ উনি ওনার যে 8 মাসের কার্যক্রম সেটাকে, সেই দিকেই আমাদেরকে আহ মানে আমরা বুঝতে পারি তার কার্যক্রম, মানুষের অ্যাকশনই তো মানুষের উদ্দেশ্যটা বোঝা যায়। তো তার উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে দাদা। কিন্তু এই অবস্থাতে দাদা, এই যে আমাদের কি ছিল, মানে জুলাই আগস্টে অনেকেই আন্দোলনে গেছিল, তারা মনে করেছিল রেজিমটা চেঞ্জ হওয়া দরকার, অনেক বছর ক্ষমতায় আছেন, একটা চেঞ্জ হলে একটা নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে, এটা অনেকেরই কথা ছিল, অনেকেরই চাওয়া ছিল। এবং তারা সোশ্যাল মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে এসেও বলেছেন যে একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে একটা আহ জনগণের ম্যান্ডেট নিয়ে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারাই দেশ পরিচালনা করবে আগামী সময়টাতে, এরকমই একটা অবস্থা ছিল। কিন্তু গত 8 মাসে এই যে ডক্টর ইউনূসের যে উপদেষ্টা মন্ডলী বা তার আশেপাশের লোকজন বারবার টালবাহানা করছে, তারা
নির্বাচন দেওয়ার আসলে মনে হয় তাদের ইচ্ছে নেই। কারণ এতদিন বলছিলেন ডিসেম্বর, গত পরশুদিনের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে উনি বলছেন আবার জুন। মানে উনি আসলে পুশ করছেন টাইমটা। এই অবস্থাতে এই যে বিএনপির মতো একটা বড় দল এবং অন্যান্য ছোট ছোট দল এবং সিপিবিও এখন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, তো এই যে দলগুলো এবং বড় অন্যান্য দলের ছোট ছোট দল কিন্তু দলের প্রধান ব্যক্তিরা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক সোশ্যালি অনেক ইম্প্যাক্টফুল। তো তারা তো কোনো তাদের তো কোনো মুক্তিযুদ্ধের পক্ষে তারা, এবং সেটাও মানে তাদের তো কোনো রোল প্লে করতে দেখা যাচ্ছে না। এই অবস্থায় তারা তো অ্যাটলিস্ট বলবে যে না, আমাদের স্বাধীনতা বিপন্ন, আমাদের বাংলাদেশের মানুষ সাফারার। এই ব্যাখ্যাটা আপনার কাছে আছে কেন তারা আগাচ্ছেন না? ভয় পেয়েছেন? ভয়, ভয়ের একটা কারণ তো আছেই। ভয়ের একটা কারণ আছেই, এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তাও আমি বলবো কিছু কিছু মানুষ কিন্তু বলতে শুরু করেছেন। এটাও একটা ভালো লক্ষণ, এটাও একটা ভালো লক্ষণ। কিছু কিছু, যেমনি আপনার ইনি একজন বিরাট মাপের মুক্তিযোদ্ধা, এবং এককালে আহ, বাংলাদেশ লিবারেশন ফোর্সে ছিলেন, মুজিব বাহিনীতে ছিলেন, তারপর তার আগে ছাত্রলীগ করেছেন, তারপর আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগ থেকে তারপর কোনো কারণে তার সাথে মতের মিল না হওয়ার জন্য উনি ছেড়ে তারপর বিএনপিতে চলে যান। বিএনপিতে? ও আচ্ছা। উম, হ্যাঁ, জি। ফজলুর ফজলুর। রহমান সাহেব, জি। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। জি। জি। হ্যাঁ, তো তিনি তো বলছেন যে এখন যে অবস্থা, যে উম, এটা পূর্ব পাকিস্তানের সময় যা অবস্থা ছিল তার চেয়েও খারাপ, তার চেয়েও খারাপ, তার চেয়েও খারাপ। সার্বিক পরিস্থিতি, মানুষের অবস্থা, মানুষের মানসিক গঠন টঠন সব মিলিয়ে এখন যে অবস্থা, পূর্ব পাকিস্তানের 71-এর চেয়েও খারাপ, 71-এর। এবং তিনি তো এতই হতাশ হয়ে পড়েছেন যে যে কি হবে উনি, বলছে আমি এখন বাংলাদেশ কি মানে অন্ধকারের কানাগলিতে ঢুকে পড়বে, এবং যেখান থেকে বেরোনো খুব মুশকিল হবে, না কি ঘুরে দাঁড়াবে। এ নিয়ে উনি ঘোর সন্দিহান প্রকাশ করেছেন। উম, কিন্তু তা সত্ত্বেও বলবো যে উম, তিনি উনি বারবার বলছেন যে বাঙালি জাতির ইতিহাস 10,000 বছরের ইতিহাস। বাঙালিত্বকে বাঙালিত্বকে মুছে দেওয়া চারটিখানি কথা নয়। অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি। উম, উম, বর্তমানে এরা, আমাদের প্রতিপক্ষ খুবই খুবই শক্তিশালী, আমরা জানি। মানে হিমেন্ট ইয়েরা, র্যাডিক্যালরা, ইসলামিক র্যাডিক্যাল। উম আরেকজন আছেন ভদ্রলোক, তাকেও আমি খুব বাহবা দিই তার সাহসিকতার জন্য। তিনি হচ্ছেন মাসুদ কামাল। মাসুদ কামাল ভদ্রলোক খুব সুন্দর বক্তব্য তুলে ধরছেন, খুবই অবজেক্টিভ বাংলাদেশের পরিস্থিতি, সেটাকে উনি সুন্দরভাবে ইন্টারপ্রেট করে মানুষের সামনে তুলে ধরছেন সাহস করে। এটাই আমার কাছে, আমার মনে দাগ কাটে। খুব সাহসিকতার সঙ্গে তার বক্তব্য পেশ করছেন, যেটা কি একটা একটা ক্ষীণ আশার আলো দেখায়। এগুলো তো সেই সব। আরো আছেন তারা, বিদেশে আছেন অনেকে, ইউরোপে আছেন। তারা কিন্তু আমি দেখছি সব চুপ মেরে গেছেন, তারা কেউ কিচ্ছু বলছেন না। তারা কোনো আর ইয়েও করছেন না, কি বলে, ইউটিউব করছেন না, কিচ্ছু করছেন না। আগে কিন্তু একটা বিরাট সাহসী ভূমিকা রাখছিলেন, কিন্তু যবে থেকে এরা ক্ষমতায় এলো তবে থেকে দেখছি ওরা সব চুপ মেরে গেছেন। উম তো হ্যাঁ দিদি, এবারে দাদা, স্পেসিফিক প্রশ্ন করুন। এটা তো বিচ্ছিন্ন ভাবে, মানে যেমন ফজলুর রহমান, উনি তো ভীষণ ভাবে বলছেন, মাসুদ কামাল বলছেন। ফজলুর রহমানের গত আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে ওনার ছবিতে এই যে কিছু মোল্লারা জুতা দিয়ে বাড়ি দিচ্ছে, মানে এটা বলতেও আমার মনে হচ্ছে আমি বেয়াদবি করছি। তো এরকম একটা অবস্থা, ওনারা ওনাদেরটা বলছেন। কিন্তু একটা আছে যে আমি ব্যক্তিগতভাবে আমি আমার প্রতিবাদ জানালাম বা আমি আমার অবস্থান পরিষ্কার করলাম। আরেকটা হচ্ছে সমষ্টিগতভাবে রাজনৈতিক দলগুলার যে আমি বিএনপির কথাই বলবো, বোঝা যাচ্ছে না তারা আসলে
তাদের কখনো এটা বলেন কখনো ওইটা বলেন। কিন্তু এই যে একটা পরিস্থিতি থেকে তো রাজনৈতিক দলগুলোর, যেমন বিএনপির যদি এখনো 20% ভোট থাকে, ছোট ছোট দলগুলোর 20-25%, আওয়ামী লীগের তো 40%, তো ওরা যদি কম্বাইন্ডলি কিছু করে দেন এটা একটা ফোর্স আসতে পারে, তাই তো দাদা? বাঙালি, আহ, সে বাংলাদেশের তো মানুষ করতে তো পারে, এখনো। কিন্তু জি। এরা কোনোদিনই এদের স্বার্থ এত, এরা এত সেলফিশ, এতই স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য এরা কোনো ধরনের হাত মেলানো কিংবা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল গ্রেটার কজের জন্য এরা কোনোদিন হাত মেলাবে না। এটা আপনাকে আমি লিখে দিতে পারি কখনো। এবং বিএনপি তো নয়, উম, আওয়ামী লীগ চেষ্টা করলেও হয়তো করলেও করতে পারে, কিন্তু বিএনপি তো নয়। তারেক রহমানের সব ওই আপনার পার্সোনাল রাগ, ওদের ক্রোধ ঘৃণা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে এনি কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ আওয়ামী লীগ ওদের ওদের কাছে একেবারে অসহনীয় ব্যাপার, আনঅ্যাকসেপ্টেবল, একেবারেই আনঅ্যাকসেপ্টেবল। তো এটা উম, এটা দরকার সময়ের সঙ্গে তো আপনার আপনার নিজের রাজনীতিও তো বদলাতে হবে, অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। কিন্তু এরা এরা সেই ধরনের অ্যাডজাস্টমেন্ট করবেন না। কিন্তু আপনাকে আমি বলে রাখছি, আপনি এটা কথাটা মিলিয়ে নেবেন আপনার। যদি নির্বাচন হয় ডিসেম্বরে কিংবা মার্চে, এবং বিএনপি তো উইল বি সার্টনলি দ্য সিঙ্গেল লার্জেস্ট পার্টি, তারা ক্ষমতায় আসবে। তারা 2 মাসের মধ্যে, আমি আপনাকে লিখে দিতে পারি, 2 মাসের মধ্যে তারা আহ, ক্ষমতা ছেড়ে দেওয়া, কেঁদে বাঁচি বলে পালিয়ে যাবে। কেননা দ্য সিচুয়েশন উইল বি আনম্যানেজেবল, ওরা ম্যানেজই করতে পারবে না। এত অস্ত্র, হাজার হাজার অস্ত্র সব ঘুরে বেড়াচ্ছে, পুলিশ একেবারে নিষ্ক্রিয়, পুলিশ কোনো কাজ করছে না। পুলিশ কাজ করবে কি? আপনি প্রায় 100 জন পুলিশকে আপনি আহ, পিটিয়ে মেরেছেন আর ঝুলিয়ে দিয়েছেন, হ্যাঁ। আর এখনো গাদা গাদা লোককে এগেনস্টে আপনি কেস দিয়ে জেলের মধ্যে পুরে রেখেছেন, পুলিশকেই আপনি জেলে ঢুকিয়েছেন। তো পুলিশ আপনার কাজ করবে কেন? তো এরা এমন করে পুরো ব্যাপারটাকে, আমার তো মাঝে মাঝে মনে হয় ওরা ইউনুস এই সিচুয়েশনটাকে করছে, কি বলে, আরো ওয়ার্সেন করছে, মানে আরো খারাপ, যাতে আরো খারাপ থেকে খারাপতর হোক সেটা চাইছে, যাতে করে কি ইলেকশনটা, কারণ এই ইলেকশনের ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ব্যাড বলে ওরা অলরেডি ধুয়ে তুলেছে যে নির্বাচন করা যাবে না। এরা তো সমন্বয়করা বলছে না, ওই যে নতুন পার্টি কি এনসিপি না কি হয়েছে, এটা কি দল, সেই বাচালদের দল। তারা বলেছে যে পরিস্থিতি এতই নাজুক যে ইলেকশন করার পক্ষে এটা সহায়ক, উম, এটা সময়, কারেক্ট সময় হবে না। তো আম, এরাই এরাই আমার তো এখন মনে হচ্ছে এরাই আপনার পুরো ব্যাপারটাকে আরো খারাপের থেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যাতে করে কি ইলেকশনটা না হয় এবং সেটা সেই গানও ওরা গাইতে শুরু করেছে। জি দাদা, মানে আহ, আ- আ- 7 মাসের ইয়ের বিষয়টা যদি পুরো পর্যালোচনা করেন তাহলে তো দেখতেই পাবেন যে কিছু মুষ্টিমেয় লোক, আমরা বলছি মব মব মব, কিন্তু কতগুলো সার্টেন পিপলই বিভিন্ন জায়গায় যে এই ভাঙাভাঙি, মারামারি, খুন এগুলো করে যাচ্ছে, এবং এগুলো তো করছে যখন তারা রেডি। তার মানে কি এদের তো কোনোখান থেকে তারা অর্থ যোগান তো পাচ্ছে, তো এটাকে হ্যাঁ দিদি, স্টেট অর্থ আমি দিচ্ছে। তো বলছি, আপনার কিছু ঢাকার গুলশান, মিরপুর, মোহাম্মদপুর, জি। উত্তরা, এইগুলো হয়ে গেছে একেবারে সাংঘাতিক ক্রাইম জোন। এখানে লোকেরা প্রচুর আমার চেনাশোনা লোক আছে যারা ওখানে থাকেন, তারা বলছেন আমরা রাত্রে বাড়িতে থাকতে যে কি ধরনের আমাদের প্রতিটি রাত হচ্ছে যেন একটা দুঃসময়। হ্যাঁ, আমরা কি ভয় ভয় কাটাই, চিন্তা বলছে 71-এও, তারা 71-এও ওখানে ছিলেন। হুম, 71-এও ছিলেন, কিন্তু 71-এর সময় এত খারাপ ছিল না, 71-এর রাতগুলো এত এত দুর্বিষহ ছিল না। এখন যে যেভাবে তারা রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, রাতগুলো বলছে রাতে আমরা ঘুমোতে পারি না, সারা রাত আমরা জেগে থাকি।
সারা রাত জেগে থাকি। বাড়িতে যা যা যে সব ছোটখাটো অস্ত্র আছে সেটা নিয়ে খাটের পাশে শুই। তো এই হচ্ছে অবস্থা দিদি। দিদি, খুব অবস্থা খারাপ। আমার তো মনে হচ্ছে, আই এম 100% শিওর এগুলো সব ইউনুসই করাচ্ছে, যাতে ইলেকশনটা না করতে হয়। ইলেকশনটা যাতে না করতে হয়, এবং এই ছুতো দিয়ে ও বেরিয়ে যাবে যে পরিস্থিতি খুবই নাজুক, এই অবস্থায় ইলেকশন করা যাবে না, এটা বলে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। আহ, কিন্তু দাদা, এই 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 যে ইলেকশন করবে না, বা ইলেকশন ইলেকশন করতে তো সব বাইরের বিশ্ব থেকে বিভিন্ন দেশ বলছে যে ইলেকশন করেন, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হওয়া উচিত। এখন এই অবস্থাতে যখন এসে দাঁড়ালো আমাদের সিচুয়েশন দেশের, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ ভীষণভাবে সাফারার। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে, তো অত আসে না যে ধর্ষণ, নারীদের উপরের যে ভয়াবহ নির্যাতন নেমে এসছে, না, এটা সে তো তো একটা ভয়ঙ্কর সে তো অবস্থা। বলার নয়। ও তো প্রতিযোগিতা চলছে, ধর্ষণের প্রতিযোগিতা চলছে। ধর্ষণের প্রতিযোগিতা চলছে দাদা। এবং 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 আমি আমি তো মনে করেছিলাম আর কিছু না হোক, ছেলেরা তো বাঙালি ছেলেরা তো নপুংসক হয়ে গেছে আমার মতে। আহ, আর কিছু না হোক, ওখানকার মেয়েদের ওপর কিন্তু আমার বিরাট একটা ভরসা ছিল দিদি, জানেন। কেন, জি। ওর মেয়েরা কিন্তু খুব প্রিন্সিপাল স্ট্যান্ড নিতে পারে। হ্যাঁ, বাংলাদেশের মেয়েরা, মহিলারা যদি চায়। এবং আমি ভেবেছিলাম তারা যখন ওর ওইসব বাজারে বেরোতে পারবে না, তারপর কিভাবে জামা কাপড় পরতে হবে, বোরকা পরতে হবে, এইসব যখন এক একটা ফতোয়া বেরোচ্ছে, এইসব মৌলানারা দিচ্ছে, তো আমি ভেবেছিলাম তারা রাস্তায় বেরিয়ে বিরাট বিশাল প্রতিবাদ হবে। এবার ঢাকার রাস্তা একেবারে তারা রাস্তা জুড়ে প্রতিবাদ করবে। কিন্তু তা তো হলো না, কিছুই নয়। কিছু বিক্ষিপ্ত কিছু দেখি আপনার কি বলে ডেমনস্ট্রেশন, সেগুলো তার তাতে কোনো তুমি ইম্প্যাক্ট হয় না, তাতে কোনো ইম্প্যাক্ট হয় না। হুম। রাজু ভাস্কর্যের কাছে আসবে, এসে কিছু কিছু বক্তৃতা টক্তৃতা দিয়ে চলে যাবে, ব্যাস এই। মানে জি দাদা। যেটা আমি ভেবেছিলাম যে প্রতিবাদের যে উচ্চস্বরে উচ্চ কণ্ঠে প্রতিবাদ হবে, সেটা দিদি হচ্ছে না। সেটা হচ্ছে না, একেবারেই হচ্ছে না। জি ভয়, দাদা, শুধু তাহলে ভয়ের ভয়ের কারণ এটা নয় দিদি, শুধু ভয় নয়। এর এর অন্য অন্য কারণও আছে আমার মনে হয়। এই যে আপনার ওয়াহাবিজম এবং সালাফিজম, এটা যে সৌদি আরবে যারা গিয়ে সব চাকরি বাকরি করেছে, করে এসে তারা বাংলাদেশে এসে এই এই বাতটাকে, ওয়াহাবিজমটাকে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ছড়িয়ে দিয়ে মেয়েদের, আগে আপনি ঢাকায় গিয়ে, আমি 71-এ গেছি, 71-এ গেছি ঢাকায়, প্রথম প্রথম ঢাকায় গেছি ডিসেম্বর 22 তারিখে, যেদিনকে তাজউদ্দিন আহমদ সাহেব কলকাতা থেকে ঢাকায় এলেন। হুম। তখন দেখেছি রাস্তায় শাড়ি ছাড়া কোনো মেয়েকে দেখিনি। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক মেয়েদের শাড়ি ছাড়া অন্য কোনো তো ছিলই না। আহ, সালোয়ার কামিজ তো ছিলই না, ছিলই না, বোরখা তো ছিলই না, হিজাব তো ছিলই না। গ্রামে এক- বেশ কিছু, আমি আমার সাথে আমাদের গ্রামের এবং আমার শ্বশুর দিকে, বা আমি গ্রামে অনেক যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাই। তো এরকম কিছু মানুষের সাথে আমার মেয়েদের সাথে কথা হচ্ছিল, গ্রামের মেয়ে। তো কয়েক বছর আগের কথা বলছি। তা আমি বললাম যে হঠাৎ করে তোমরা এই যে ম্যাক্সির মতো, বোরকার মতো এটা পরো কেন? তোমরা তো কাজে যাও, এরকম। বলে কি আপা, উম, মানে সোশ্যাল প্রেশার। ওরা যদি এটা না পড়ে, মানে ওরা তো হেঁটে হেঁটে হয়তো কোনো ফ্যাক্টরিতে কাজে যায়, মানে কাজ করতে যায়, বা কেউ প্রাইমারি স্কুলে পড়ায়। বলে সোশ্যালি এটা ওদেরকে একটা প্রেশারের মধ্যে রাখা হতো। তোমার পোশাক ঠিক নাই, তুমি সালোয়ার কামিজ বা শাড়ি পরে চলে যাচ্ছ, তোমার মাথার মধ্যে ওড়না নাই, বা তোমার বোরকা নাই। আর গ্রাম তো, যখন একটা মেয়ে কাজ করে, আপনি যদি গ্রামের, আমাদের কিন্তু 51% এখন নারী। সেই নারীর মধ্যে আমাদের নারীরা কিন্তু ইনকাম জেনারেট করছে না। তো ওরা যখন কাজে যায়, এবং তারা কিন্তু ম্যাক্সিমামই গ্রামের, তো ওরা যখন কাজে যায়, ওরা চিন্তা করে আমার কাজটা তো টিকে থাকুক, কিন্তু সোশ্যালি যদি কোনোভাবে আমি আহ একঘরা হয়ে আমাকে কাজটা বন্ধ হয়ে যায়। এভাবে কিন্তু গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি তারা এগিয়েছে। এবং আমরা আহ গত 30 বছর, স্পেশালি গত 16 বছর দাদা, আমাদের সরকার ছিল, আমরা এই বিষয়গুলোকে নজর দেইনি। সামাজিক এই কিচ্ছু না, বিষয়গুলোকে আমরা কিচ্ছু না। না, না, আরো অনেক বেশি। হাসিনার অনেক ভুল,
অনেক ভুল ভ্রান্তি করেছেন দিদি, অনেক ভুল ভ্রান্তি করেছেন, যার খেসারত এই জেনারেশন দিচ্ছে। অনেক ভুল ভ্রান্তি করেছেন। উম এবং যখন সেগুলোকে ওনার কাছে তুলে ধরা হয়েছে, আমি কিছু লেখায় তুলে ধরেছিলাম, তাতে আমি ওনার বিরাট বিরাগ বিরাগ ভাজন হয়েছিল। আমার পর উনি রেগে গিয়ে দুবার উনি আমাকে ইন্টারভিউ দিলেন না। উনি আমার বিরুদ্ধে লেখেন বলে আমার উপর বিরাট চটে গেলেন, এবং সত্যি দুবার উনি একবারে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলেন। লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলেন, তাই বললাম এটা করার মানে কি হলো? আহ, উনি তো জানেন আমি কোন পক্ষের লোক, কোন পক্ষের লোক। এইভাবে দিয়ে তারপর বলা যে না, আমার পক্ষে দেওয়া কথা বলা সম্ভব নয়। তো তখনই বুঝতে পারলাম যে উনি নাখোশ আমার উপর। এইসব বলে আর এখন ওনাকে আমি বিব্রত করতে চাই না। উনি এখনো আমি মনে করি বাংলাদেশে যদি কেউ কর্ণধার হতে পারেন, এটা হচ্ছে একমাত্র শেখ হাসিনা। হম। দাদা, এটা তো গত, প্রমাণ হয়ে গেল। এই তো হ্যাঁ, এই ইউনুস তো প্রমাণ করে দিল। এ তো ইউনুস প্রমাণ করে দিল যে সে কতটা অদক্ষ, কতটা অনভিজ্ঞ একটা মানুষ। যে ও গ্রামীণ ব্যাংক চালাতে পারে, ওইসব এনজিও টেনজিও চালাতে পারে, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে ওর কোনো অভিজ্ঞতাই নেই। এবং এটা ওর এটা ওর কাজ নয়, এটা ওর কাজ নয়। ও যত তাড়াতাড়ি সিন থেকে চলে যায়, আহ, আমার মনে হয় এনাফ ইজ এনাফ। যে গত 16 বছর, হ্যাঁ, অনেক ভুল ভ্রান্তি ছিল, কিন্তু তারপরেও আমাদের যে নারী অধিকার, নারী নীতি, নারীর ক্ষমতায়ন বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু বাংলাদেশের উনি ইতিহাসে শেখ হাসিনার মতো কেউ উনি করেননি। নিশ্চিত করেছিলেন, উনি নিশ্চিত করেছেন। নিশ্চিত করেছেন যে প্রতিটা বাঙালি নারী যেন স্বাবলম্বী হয় এবং পুরুষের সাথে তাল মিলিয়ে চলে। এটা মানে আমি জাস্ট বললাম আর কি দাদা, যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, নারীদের উদ্দেশ্যে, যে নারীর না না, মুক্তির জন্য সে তো, শেখ হাসিনার নাম না লেখা না, থাকবে ওনার ইতিহাসে। ওনার ওনার পজিটিভ দিকগুলো প্রচুর, অনেক। আমরা সেগুলো তো সবসময় মনে রাখি, এবং সেটা লেখার মধ্যে থেকেও, লেখার মধ্যেও আমরা তুলে ধরি। ওনার পজিটিভ সাইড গুলো অনেক আছে, অনেক আছে। আহ, একটা কথা, উনি হচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের লোক। হ্যাঁ, এটা তো হলো সবচেয়ে বড়। এবং মুক্তিযুদ্ধের যদিও সব আদর্শ উনি মেনে কতটা চলেছেন সেটা জানি না, কিন্তু যতটা পারা যায় সরকারের ক্ষমতায় থেকে তিনি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন, সেগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, এটা বলবো, যেটা কি অন্য কোনো দল করেনি। বিএনপি তো করেই। আর সবচেয়ে বড় কথা তো উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন দিদি। আজকে কোথায় ছিল বাংলাদেশ? ওয়াজ দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রি, এলডিসি কান্ট্রি। হ্যাঁ, আজকে সেখানে আপনার ইটস এ ডেভেলপিং কান্ট্রিতে উনি সেটাকে উত্তরণের পথে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সে এক বিরাট ব্যাপার। এটা এটা আজ কেউ ওনার বাবাও করতে পারেননি, উনি করে দেখিয়েছেন। এবং অন্য আগে, ওনার আগে যারা ছিলেন ক্ষমতায়, তারাও করতে পারেন। তো উনি তো বাংলাদেশকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিলেন, এটা তো মানতে হবে, এটা তো মানতে হবে। এবং এইগুলো কি সব বাঙালি ভুলে গেল? হ্যাঁ। বা এখন উপহাস করে বলা হয় যে উনি উন্নয়নের মূল্য দেখিয়ে বাঙালিকে ভুলিয়ে রেখেছিলেন। তো উন্নয়নের মূল্য দেখিয়ে উনি গণতন্ত্র ডিনাই করেছিলেন মানুষদের কাছ থেকে। তো উন্নয়নের মূল্য না দেখালে পরে, দেশের যদি উন্নয়ন না হতো, তাহলে পরে কি আজকে দেশ কোথায় থাকতো বলুন তো? আজকে যে এখনো আপনারা খেয়ে পরে বেঁচে আছেন, বাংলাদেশে যে চাল ডাল ভাত, আহ, আনাজপাতি যেসব তৈরি হচ্ছে, এগুলো তো ওনারই, ওনার সরকারের যেসব পলিসি ছিল, তারই ফলশ্রুতি হিসেবে আপনারা সেগুলো পাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষের সেগুলো এনজয় করছে। তো এগুলো তো ওনারই কর্মদক্ষতার ফল, পলিসির ফল। ওনার, তারপর মতিয়া চৌধুরী, উনি যেভাবে বাংলাদেশের কৃষিকে কোন পর্যায়ে নিয়ে গেছেন, কোন পর্যায়ে নিয়ে গেছেন, চিন্তা করা যায় না, চিন্তা করা যায় না। উম, মতিয়াদিকে তো আমি নমস্য ব্যক্তি, ওনাকে আমি প্রণাম জানাই। আহ, আহ, সৎ, সৎ সাহসী নারী নেত্রী, বাংলাদেশের প্রথম সারির অগ্নিকন্যা, প্রথম সারির অগ্নিকন্যা। এখন অনেকে অগ্নিকন্যা সেজে ঘুরে বেড়াচ্ছেন, কি রুবিন ফারহানা টারহানা সব শুনি।
কিন্তু ওর কাছে কেউ দাঁড়াতে পারেন, ওর কাছে কেউ দাঁড়াতে পারে। হ্যাঁ, বলুন দাদা, দিদি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু বলতে চাই যে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে যারা নাকি আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, পরাজিত শক্তি, আমাদের বিগত সরকার এবং সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা কেউ জেলে, আপনি জানেন শাহরিয়ার কবিররা এখনো জেলে, এবং জানি, জানি, জানি। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান সবাই জেলে, যারা সবাই মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা পালিয়ে আছে। আমাদের অর্থনীতি, শিক্ষা, আম, সমস্ত খাত পরাজিত শক্তি আস্তে আস্তে দখল করে নিচ্ছে, এবং আমরা পলাতক। আপনার এই অবস্থা, জি দাদা, জি দাদা বলুন। আমাকে তো, আমাকে তো আমার যেসব বন্ধুরা আছেন ঢাকায়, জি, তারা ঢাকা এবং রাজশাহীতে, তারা বললেন রাজশাহী ইউনিভার্সিটিতে যত হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল আপনার, সব জামাতের লোকেরা বসে বসে গেছে। বসে গেছে। সব জামাতের লোকেরা টেক ওভার করেছে। ঢাকাতেও তাই হচ্ছে। সবটা হতে পারিনি এখনো, যেখানে যেখানে পারছে তারা করেছে। জাহাঙ্গীরনগরে হয়েছে, আরো সব অন্য জায়গায় হচ্ছে, চট্টগ্রামে তো হয়েই গেছে। তো এগুলো হচ্ছে পুরো টেক ওভার হয়ে গেছে। মানে সব দখল করে নিচ্ছে, দখল হয়ে যাচ্ছে আমাদের, এমনকি আমাদের সংবাদ মাধ্যমও মানে ক্যাপচার্ড বাই দেম। তারা যা বলে দেয় আমি শুনেছি যে তাই লিখতে হয়। এই অবস্থায় আপনি আশার আলো কি দেখছেন? মানুষ তো আশা নিয়েই বাঁচে দাদা। আমরা কিভাবে আসার ঘুরে আলো, দাঁড়াবো দাদা? দিদি, দিদি আমার মতে যেটা মেন হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেই আপনার 71 থেকে দেখে আসছি, তারা এমন ভাবে নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে যে যা নিজের অবস্থান নিয়েছে, যে তাদের এক করা খুব দুরূহ ব্যাপার। খুব। এটা যতদিন না হচ্ছে, যে এটা যতদিন যতদিন না তারা একটা জায়গায় একাট্টা হতে পারছে, একাট্টা হয়ে এদের বিরুদ্ধে একটা বলিষ্ঠ স্ট্যান্ড নিয়ে এগোতে পারছে, ততদিন। আর নতুন আরেকটা কথা হলো যে এদের অনেকেই বয়সে অক্ষম হয়ে গেছেন। তো নতুন জেনারেশনের তো ছেলে মেয়েরা আছে, আপনার গণজাগরণ মঞ্চের ছেলে মেয়েরাও তো আছে, লাকি আক্তার মতন মেয়েরাও তো আছে। তো এদের এদের এরা ঠিক যেভাবে আপনার ক্যামাফ্লাজ করে ক্ষমতায় এসছে, এই সমন্বয়করা, জামাতে ইসলাম আর হিজবুত তাহরিররা, এদেরও সেই একই পন্থা অনুসরণ করে আপনার যুদ্ধ চালিয়ে যেতে হবে। কেননা এই যুদ্ধ, যদি আপনাকে টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়, আর আপনার আদর্শকে যদি তুলে ধরতে হয়, তাহলে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আপনাকে এই রাস্তা নিতেই হবে। ঠিক কামাফ্লাজ করে এরা যেভাবে শেখ হাসিনা উৎখাত করেছে, ঠিক একই পন্থায় আপনাকে সেই পন্থা অবলম্বন করে ওই ইউনূস সরকারকে উৎখাত করতে হবে। আমার তো এই মত, আমার তো এই মত। এদের মধ্যে যত ডিফারেন্স আছে, এই চীনপন্থী, হ্যানপন্থী, ত্যানপন্থী, সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে, এক হতে হবে, এক জায়গায় একাট্টা হতে হবে। মানে আওয়ামী লীগের কোনো আশা দেখছেন দাদা? আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো এখনো কিন্তু ভোটের দিক দিয়ে এগিয়ে, যত জরিপ হয় সবকিছুতে আওয়ামী লীগ দিদি, এগিয়ে। দিদি, আওয়ামী লীগ হচ্ছে একটা বট গাছ। হ্যাঁ, তার তার শেকড় অনেক গভীরে, তার শেকড় অনেক গভীরে। তার একটা আদর্শ আছে, দলটার আদর্শ, যদিও আদর্শ বিচ্যুতি ঘটেছে, কিন্তু তাও অল সেড এন্ড ডান একটা আদর্শ থেকে গেছে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগকে চাইলেই আপনি রাইট অফ করে দিলেন, তা হবে না, সেটা সম্ভব নয়। হ্যাঁ, রাইট অফ করা এত সম্ভব নয়, অত ইজি কাজ নয়। আর কি বলে, শেখ হাসিনা এর আগেও এর চেয়ে আরো বড়, আরো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন, কিন্তু সেটাকে তিনি উতরে এসেছেন খুব ভালোভাবে, ভালোভাবে উতরে এসেছেন। ডোন্ট ফরগেট, উনার উনার উপর প্রায় 27-28 বার হত্যার চেষ্টা হয়েছে, বাট শি হ্যাজ সার্ভাইভড, শি হ্যাজ সার্ভাইভড। কেউ তার গায়ে আঁচড় কাটতে পারেনি। উম, তো আমার তো স্থির বিশ্বাস যে এবারেও তিনি এই এই ঘুরে দাঁড়াবেন, মানে এই ঘুরে দাঁড়াবেন, এবং এই যে আহ, ঘোর রাত্রি এটা কাটিয়ে উঠতে পারবেন। আবার
সূর্য দেখবেন। আবার আহ, বাংলাকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন, আমার তো মনে হয়। কেন উনি এর চেয়ে আরো আরো কঠিন পরিস্থিতি তে ঘুরে দাঁড়িয়েছে পরিস্থিতির মধ্যে। তো এটা তো অতটা খারাপ নয়, যদিও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কিন্তু ওনার স্ট্র্যাটেজি হিসেবে আমার যা মনে হয় যে শি শুড নট গিভ মাচ টাইম। কেননা এদের যতদিন সময় দেবেন ততই এরা একটা ঝাঁকিয়ে বসবে, এই র্যাডিক্যালরা। হুম। ইউনুস ইউনুস ইউনুসের র্যাডিক্যালরা, হিজবুত তাহরিরের লোকেরা। একটা জিনিস আমি বাঙালি থেকে থেকে ওর এতে কি বলে প্রশংসায় একেবারে পঞ্চমুখ, একেবারে বাঙালি বিরাট নোবেল জয়ী, হ্যান ত্যান। কিসের নোবেল জয়ী? কিসের নোবেল জয়ী? ফালতু লোক একটা। আহ, কিসের নোবেল জয়ী হচ্ছে? অনেক ভালো ভালো শান্তি পুরস্কারের কাজ করেছেন অনেক মানুষ, অনেক মানুষ। আহ, আহ, আর ও করছে কি, আপনার এই যে ইউএন এর সেক্রেটারি জেনারেলকে আনলো, এনে ওর কাছ থেকে একটা সার্টিফিকেট জোগাড় করলো, করে লোকেদের কাছে দেখালো, দেখো ও বলছেন যে আমি অনেক ভালো ভালো কাজ করছি, দেশকে আবার আমি অগ্রগতির পথে নিয়ে যাচ্ছি, গণতন্ত্রের পথে নিয়ে যাচ্ছি, এইসব সার্টিফিকেট ওর কাছে জোগাড় করে লোককে দেখাচ্ছে। হ্যাঁ। তো এইগুলো এগুলো এগুলোতে বাঙালি ভুলে গিয়ে দেই দেই করে নাচতে আরম্ভ করেছে। এ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল বিজয়ী, হ্যান ত্যান। আহ, যে নিজের এ ছাড়া কিচ্ছু বোঝে না, স্বার্থ ছাড়া, শুধু নিজের স্বার্থ, নিজের নিজের পরিবারের স্বার্থ। আহ, সে আজকে দেশের স্বার্থ কি দেখবে? দেশের স্বার্থ কি দেখবে? দাদা, ওই যে আপনি বললেন যে নিশ্চয়ই আমরা ঘুরে দাঁড়াতে পারবো, এই বাঙালি ঘুরে দাঁড়ায়। এবং আপনি দাদা যদি একটু সোশ্যাল মিডিয়ার দিকে দেখেন আমাদের দেশের খবর, আপনি দেখবেন যে এই যে ইউনূসের প্রতি যে একটা, ডক্টর ইউনূসের প্রতি মানুষের যে একটা মোহমায়া ছিল, বিশেষ করে গ্রামের প্রান্তিক মানুষদের কথা, আমি সবসময় আমার ওই জনগোষ্ঠীটা যেহেতু অনেক, ওই জনগোষ্ঠীটাই আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমরা মধ্যবিত্ত এলিট সোসাইটি তো আর করি না, না, সাধারণ মানুষই আসলে বাংলাদেশ। তো তারা কিন্তু বলছে, আপনি রিক্সা চালান যারা, দোকান চালান যারা গ্রামে গঞ্জে, হ্যাঁ, তারা আমি কিন্তু তো বলছে রিক্সা রিক্সা চালকেরা তো ওপেনলি বলছে আমরা হাসিনার সময় অনেক ভালো ছিলাম, তো অনেক বলতে ভালো ছিল। লোকেরা ওপেনলি বলতে আরম্ভ করেছে। জি। এবং ওরা এমন ভাবে বলছে যে আহ, কাউকে কে তোয়াক্কা করি না, হাসিনার আমলে অনেক ভালো ছিলাম, খেয়ে পরে চার বেলা খেতাম, চার বেলা ভাত খেতাম। হুম। মাছ রোজ খাইনি, কিন্তু মাঝে মধ্যে মাছও খেয়েছি, কিন্তু আলু ভাত ডাল খেয়েছি রোজ। হ্যাঁ। এটা তো বলে রিক্সাওয়ালারা, রিক্সাওয়ালারা বলে, যেটা কি এখন তারা বলতে পারছে না। জি, এখন নিরাপত্তা নেই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সবচেয়ে বড় কথা নিরাপত্তার এত অভাব, যেটা আসলে মানুষকে আহ খুব শঙ্কিত করে তুলেছে, এবং মানুষ সে রেস্টলেসনেসটা বোঝা যাচ্ছে দাদা। তো দাদা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি যদি আমাদের তরুণ সমাজের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলেন, এই যে 26শে মার্চ আমাদের এরকম স্বাধীনতা দিবস, এই দিনে 25শে মার্চে যা হলো, একটু যদি আমাদের ওদের তরুণরা একটি পড়াশোনা অনুরোধ করে। করবো, জি। যে হ্যাঁ, হ্যাঁ, আমার একটি অনুরোধ তরুণ সমাজের কাছে, যে আপনারা একটু মুক্তিযুদ্ধের বইগুলো নড়ে চড়ে একটু পাতা উল্টিয়ে একটু দেখুন, মুক্তিযুদ্ধ কি ছিল, কিসের জন্য করা হয়েছিল, কিসের জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করেছিলেন, এবং তার ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ কিভাবে মুক্তিযুদ্ধ করেছিল, এগুলো একটু পড়ুন। প্রচুর তো মুক্তিযুদ্ধের বই আছে, বেরিয়েছে প্রচুর প্রচুর টাইটেলের বই বেরিয়েছে, বাংলায় বেরিয়েছে, ইংরেজিতেও বেরিয়েছে, কিন্তু বাংলায় অনেক বেশি বেরিয়েছে। তো সেগুলো একটু পড়ুন। শুধু আপনাদের নয়, প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই কাজে দেবে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সময় দিয়েছেন, সেই জন্য দৃষ্টিকোণ একাত্তরা কৃতজ্ঞতা জানাই। আবারও আমার কথা হবে, আপনি সুস্থ থাকবেন, আবার নিজের আবার যত্ন আবার নেবেন। আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার যা চিন্তা ভাবনা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এগুলো তো মাথায় ঘোরে,
তো একটা তো কোথাও বলতে হবে, তো এই যে আপনার সুযোগ দিলেন তার জন্য অনেক ধন্যবাদ। উম, আশা করি নেক্সট বার যখন দেখা হবে তখন আরো ভালো অবস্থায় বাংলাদেশের অবস্থা একটু ভালো হবে, এবং সেই প্রেক্ষিতে আমরা কথাবার্তা বলতে পারবো। আদাব দাদা। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। শুধু এতটুকুনি বলবো দাদার সাথে সুর মিলিয়ে যে আমাদের তরুণ প্রজন্ম চলুন আমরা মুক্তিযুদ্ধটাকে জানি। এত প্রাণ, এত উম, মা বোনের সম্ভ্রমহানি, আহ স- এত ত্যাগ, এত তিতিক্ষার পর আমরা আমাদের দেশটা পেয়েছি। এই দেশটাকে আমরা আবারও যদি সেই আহ পরাজিত শক্তির হাতে তুলে দেই, তাহলে তো আমাদের আর কিছুই রইলো না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কি দায়, আমরা কি রেখে যাব? আমাদের আমরা আবার পরাধীন হয়ে যাব। শুধু এতটুকুনি বলতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের কন্যা সন্তানটির দিকে বিশেষভাবে নজর দিবেন এবং খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা কামনায় আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।